পরপর 3বার বাচ্চা নষ্ট হওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেখে আজ যখন আমাকে বলল আমি আর কখনো মা হতে পারবো না, আমি কথাটা শুনে মূর্তির মতন বসেছিলাম। একটুও কাঁদিনি আমি। বেশ কয়েক মুহূর্ত চুপ করে থেকে নিজের মনের ভেতর বলে উঠলাম, আবিরকে এবার মুক্তি দিতেই হবে আমার। ভাবতে ভাবতে ডাক্তার আমাকে একটু ঝাড়ি দিয়ে বলে উঠল, মিসেস আবির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি খেয়াল ফিরিয়ে উত্তর নিলাম, জি স্যার, আমি শুনেছি। আপনার হাজবেন্ডের সাথে আসেননি কেন, জানতে পারি? আমি একটু স্বাভাবিক স্বরে উত্তর দিলাম, ওর আসলে আজকে অনেক বেশি ব্যস্ততা। একই রিপোর্ট বারবার আনতে আমি একাই তো যথেষ্ট। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো, তারপর নরম গলায় আমাকে সান্ত্বনা দিতে লাগলো, শুনুন, এরকম কঠিন সময়ে মানুষ ভেঙে পড়ে, খুবই স্বাভাবিক। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু হাল ছাড়া যাবে না। ওপরওয়ালার ওপর ভরসা রাখতে হবে আর একে অপরের সাথে থাকতে হবে। আমি চুপ করেই শুনলাম। ডাক্তারের রুম থেকে বের হব করে উঠছি। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিসেস আবির, আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে না করলে? আমি ঘুরে বললাম, জি বলুন। আচ্ছা, এমন কঠিন খবরে মানুষকে আমি কান্নায় গড়াগড়ি পর্যন্ত করতে দেখেছি চোখের সামনে, কিন্তু আপনার যে কোনো রিয়াকশনই দেখলাম না, জানতে পারি কেন? আমি অদ্ভুত এক রকমের হাসি দিলাম আস্তে করে। কান্নায় গড়াগড়ি করে যদি আমার দুর্ভাগ্যকে বদলাতে পারতাম, তবে ফল না পাওয়া পর্যন্ত আমি মাথা সোজা করে উঠতাম না, মাটিতেই পড়ে থাকতাম। ডাক্তার সাহেব আবারও আমার দিকে তাকালো বিস্মিত চোখে। আমি মুখ ফিরিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলাম। এলোপাথারি হাঁটছি। পথের ভেতর আবিরের অনেকগুলো কল আসলো, আমি ধরলাম না। সন্ধ্যার একটু আগে বাসায় পৌঁছালাম। দরজায় কলিং বেল দিতেই শাশুড়ি মা দরজা খুলে আমাকে জোরে প্রশ্ন করে বসলো, কি খবর বউ, ডাক্তার কি বলেছে? আমি একটু দম নিয়ে উত্তর দিলাম, আমি মা হতে পারবো না কোনো দিন। শাশুড়ি মা আমার উত্তরে চেহারা একেবারেই কালো করে ফেলল। চোখ দুটো বেশ বড় বড় করে তাকালো আমার দিকে। আমি পরাজিত মানুষের মতন মাথা নিচু করে ঘরের ভেতর ঢুকলাম চুপচাপ। নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে রিপোর্টটা বিছানার ওপর ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে পানির ট্যাপ ছেড়ে ধপ করে বসে পড়লাম মেঝের ওপর। মনে হলো কেউ জানি আমার বুকের এপাশ থেকে ওপাশ পুরোটাই চিড়ে দিচ্ছে। তীব্র যন্ত্রণা, ভয়ানক আর্তনাদ হচ্ছে ভেতরে, কিন্তু আমি কাঁদতে পারছি না। গত 2টা বছর প্রতিটি দিন কাঁদতে কাঁদতে বোধহয় চোখের পানি শুকিয়ে গেছে। আমি মা হতে পারবো না কখনো। আমার আবিরকে ধরে রাখার আর কিছুই থাকলো না তাহলে। সমস্ত অধিকার আমার ছেড়ে দিতে হবে। এই কথাগুলো আমাকে মরণ যন্ত্রণা যেন ভোগ করাচ্ছে। ওয়াশরুমের দরজায় কড়া নড়ে উঠল জোরে, নীলা, নীলা, দরজা খোলো, দরজা খোলো। আবির ডাকছে এভাবে। আমি আবিরের সামনে কিভাবে যাব? আমার এখনই মরণ হোক না। আবিরের বারবার দরজা ধাক্কানোর কারণে আমি গায়ে কাপড় পেঁচিয়ে বের হলাম। মূর্তির মতন দাঁড়িয়ে থাকলাম আবিরের সামনে, মাথা একবারে নিচু করে দাঁড়িয়েই থাকলাম। আবির আমার গায়ে হাত দিয়ে কেমন জানি একটা চিৎকার দিয়ে উঠল, নীলা, তোমার গা পুড়ে যাচ্ছে জ্বরে, কি হাল করে রেখেছো নিজের, বলেই আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে ধরতে পারলাম না। মনে হচ্ছিল আমার শুধু শ্বাসটাই চলছে, আর কোনো অনুভূতি নেই। আবির কান্নার মতো করে উঠল, তুমি এমন করছো কেন নীলা? আমার তোমাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে। আমি নিস্তব্ধ। আমার কথাগুলো হারিয়ে গিয়েছে যেন হঠাৎ।
শুনতে পেলাম শাশুড়ি চেঁচাচ্ছে ওই পাশে। পোড়ামুখীকে আগেই বলেছিলাম ও আমার ছেলেকে কিছুই দিতে পারবে না, তাও আমার ছেলের জীবন থেকে সরল না। এটা শুনেই আবির চেঁচিয়ে উঠল, মা প্লিজ তুমি চুপ করো, বলে আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিছুক্ষণ এভাবে থেকে মাথা উঁচু করে আবিরের চোখের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে গলাটা একটু টেনে বললাম, আমি তোমাকে কিছুই দিতে পারিনি আবির, তোমাকে আমি নিজে হাতে দ্বিতীয় বিয়ে দিতে চাই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে ভালো লাগে